শিল্পীর গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। আজকের গল্পের নাম হলো কলম। লিখেছেন প্রণব সেন। রাত 12টা। একে একে সব ঘরের আলো নিভে গেল। কমল সদর দরজার খিল লাগিয়ে নিজের ঘরে ফিরে আসলেন। তখনই শুনতে পেলেন বেল বাজার শব্দ। দূর বাবা, এই অসময় কে আবার এলো? অত্যন্ত বিরক্তি নিয়ে কমল দরজা খুললেন। সামনে দাঁড়ানো সাহেব বেশি এক ভদ্রলোককে দেখে কমল চমকে উঠলেন। জিজ্ঞেস করলেন, আপনি কাকে চান? আমি কাউকে চাই না, আমি এসেছি আমার নিজের দরকারে। একটা দামি পেন আমি ফেলে রেখে চলে গেছি, আমি সেটা নিয়ে যেতে এসেছি। আরে মশাই, আপনি কবে কলম ফেলে রেখে গেছেন? কমলের কণ্ঠস্বরে বিস্ময়ের সুর। আপনি বোধহয় ভুল ঠিকানায় এসেছেন। এ বাড়িতে আমি আপনাকে কখনো আসতে দেখিনি তো। তাছাড়া এত রাতে কেউ কি কোথাও কলম খুঁজতে আসে? এক্সকিউজ মি জেন্টলম্যান, আমি যে নিশাচর, সারাদিন আমি খুবই ব্যস্ত থাকি, আর দিনের আলোতে আমি রাস্তায় বেরোতে পারি না। আমাকে যদি কেউ চিনে ফেলে, আমার পক্ষে চলাফেরা করাও খুব মুশকিল হতে পারে। কমল আপাত মস্তক নিরীক্ষণ করে কোনো চেনা মানুষের সঙ্গে আগন্তুকের বিন্দুমাত্র মিল খুঁজে পেলেন না। এ পাড়ায় শুধু নয়, সারা কলকাতায় এর মতো সাহিবি মানুষ খুব কমই দেখা যায়। একে কেউ চিনে ফেলতে পারে এমন সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। অন্তত কমলের তেমনই মনে হয়। কমল বললেন, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? নোনাপুকুর ট্রাম ডিপোর পাশে যে সিমেট্রি আছে তার ঠিক সামনে থেকে। জায়গাটা সঠিকভাবে অনুমান করতে পারলেন না কমল। যেখান থেকে উনি আসুন, এত রাতে বাড়ি ফেরার জন্য কোনো গাড়ি না পেলে ওকে হেঁটেই যেতে হবে। একা দেখে কেউ যদি ছিনতাই করার জন্য ওকে আক্রমণ করে, উনি কি পারবেন নিজের আত্মরক্ষা করতে? আগন্তুক বললেন, আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দিন। আমি যে ঘরে থাকতাম তার ছবি আমার মনে চিরকালের জন্য স্থান করে নিয়েছে। আমার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে এই বাড়ি থেকে। এখানে আমি যখন ছিলাম তখন। আমি ঘরে ঢুকবো, I'll take my pen and that's all, and then I'll leave. তো আমি বেশি সময় লাগাবো না। আপনি কবে এ বাড়িতে ছিলেন? আপনি চলে যাবার পর এই বাড়ি তো ফাঁকা ছিল না। পূব বাংলা থেকে আসা উদ্বাস্তুরা এই বাড়ি দখল করে নিয়েছিল। তাদের কারোর নজরে যদি আপনার কলমটা পড়ে থাকে, তাহলে কি আপনার আসার কথা ভেবে ও একই জায়গায় ওটা রেখে দেবে? এই কথা শুনে আগন্তুক বাড়ির ভেতরে ঢোকার জন্য আর একবারও আবেদন জানাননি। কমলের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে তিনি বললেন, আজ আমি চলে যাচ্ছি, আবার আমাকে একদিন এখানে আসতে হবে। ওই কলমটা না পাওয়া পর্যন্ত আমার মন কিন্তু শান্ত হবে না। তবে একটা কথা আপনাকে বলি, সেদিন আমি কিন্তু আপনাদের সবার নজর এড়িয়ে ঘরে ঢুকবো। আজও আমি সেভাবে ঘরে ঢুকতে পারতাম, but then I thought to take your permission. আগন্তুক কমলকে কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। কমল তাড়াতাড়ি সদর দরজায় খিল লাগিয়ে দিলেন। আজকের রাতের জন্য আশ্রয় চাইলে খুবই মুশকিলে পড়ে যেতেন কমল। এত রাতে নিজের ডেরায় ফিরতে না পারার অজুহাত দিয়ে তেমন অনুরোধ জানানোর একেবারেই অসম্ভব ছিল না। নীলিমা কমলকে ঘরে ঢুকতে দেখে বললেন, হ্যাঁ গো, তুমি এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলে? কটা বাজে দেখেছো একবার? আমি না এক আজ পাগলের সঙ্গে কথা বলছিলাম। সে কবে নাকি এই বাড়িতে ছিল, একটা দামি কলম ফেলে রেখে গেছে, সেটা নিয়ে যেতে এসেছিল। দামি কলমের কথা শুনে থমকে গেলেন নীলিমা। লোকটা আদেও মিথ্যে কথা বলেনি। কুসুমের কাছে পুরনো আমলের একটি দামি কলম আছে।
ওর ঠাকুরদা কোথা থেকে যেন কুড়িয়ে পেয়েছিলেন। কুসুম যখন খুব ছোট ছিল, ঠাকুরদা জন্মদিনে ওই কলমটা ওকে উপহার দিয়েছিলেন। নীলিমা কুসুমকে কথা দিয়েছিল ওই কলমের কথা কাউকে জানাবে না। কেউ জানতে পারলে হয়তো চুরি করার চেষ্টা করবে। কিন্তু ওই লোকটা কুসুমের কাছে কলম রয়েছে কিভাবে তার সন্ধান পেলেন? কে ওকে জানিয়েছে? সকালে ঘুম থেকে উঠে নীলিমা ছুটে গেলেন কুসুমের কাছে। বললেন, কুসুম, তুই কলমটা কোথায় রেখেছিস? নীলিমা হঠাৎ কলম নিয়ে কেন প্রশ্ন করল? কুসুম কৌতূহল প্রকাশ করতেই নীলিমা বললেন, গতকাল রাতেই একটি লোক এসেছিলেন কলমের খোঁজে, আবার আসবেন বলে গেছেন। এত বছর পর কেউ হারানো কলমের খোঁজ করতে পারে? এমন সম্ভাবনার কথা কখনো ভাবেনি কুসুম। সেই অসম্ভবই এখন সম্ভব হয়ে উঠেছে। কুসুম বলল, আমি কলমটা আলমারিতে রেখেছি, সহজে কেউ খুঁজে পাবে না। লোকটা যদি এসে তোর কাছ থেকে কলমটা ফেরত চান, তুই কি পারবি না বলতে? আমার মনে হয় যদি তুই অন্য কারোর কাছে রেখে দিতে পারিস, তাহলে লোকটা তোকে কিছুতেই বিব্রত করতে পারবেন না। কিন্তু কার কাছে রাখবো? আমি তো কাউকে বিশ্বাস করি না। আমি কাউকে দিলাম রাখতে, ফেরত চাইবার সময় সে বলতেই পারে, আমি তোমার কাছ থেকে কবে নিয়েছি কলমটা। আমি ওই দামি জিনিসটা কিছুতেই হাতছাড়া করতে চাই না। শোন, তুই যা ভালো বুঝিস কর। আমি কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা করছি। রাত হলেই কুসুমের সারা শরীর যেন কেমন এক অস্বস্তি দাপিয়ে বেড়ায়, আতঙ্ক বাড়ে। এই বুঝি লোকটা এসে কলম ফেরত পাবার দাবি জানিয়ে অঘটন ঘটাতে শুরু করলেন। দুশ্চিন্তার তাড়না চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে। নিশিকান্তবাবু কুসুমের উৎভ্রান্ত চেহারা দেখে বললেন, একটা কলমের জন্য এভাবে নিজের শরীর নষ্ট করছিস কেন? লোকটা এলে ফেরত দিয়ে দিবি, ঝামেলা চুকে যাবে। দাদুর কাছ থেকে পাওয়া জন্মদিনের উপহার আমি কাউকেই দিতে পারবো না। আর দীর্ঘ এত বছর পর যদি কেউ তার হারানো জিনিস ফিরে পেতে চায়, তার কি ফেরত পাওয়া উচিত? এত বছর কেন খোঁজ করেনি? আর এখন কলমটাই নিয়ে বা সে কি করবে? তুই যে ভালো বুঝিস তাই কর, কিন্তু রাত বিরেতে যদি কোনো ঝামেলা হয়, আমি কিন্তু সামলাতে পারবো না। তখন কান্নাকাটি করলেও আমার কাছ থেকে কোনো সাহায্য পাবি না তুই। কুসুমের মনে ভয় ঢুকে গেল। কলমটা বাড়িতে রাখা ঠিক হবে না, কিন্তু কার কাছে রাখবে? ছোট মাসির কাছে রাখলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ছোট মাসি তো মেমারিতে থাকে, কাকে ওখানে পাঠাবে? বাবাকে রাজি করাতে পারেনি কুসুম। নিশিকান্তবাবু বলেছেন, মেমারিতে গেলে একটা দিন পুরো চলে যাবে। তাছাড়া যাতায়াতের ধকল সহ্য করার মতো আমার আর শক্তি নেই। অগত্যা কুসুম নিজেই যাবার সিদ্ধান্ত নিল। দুদিন পরই রবিবার। সকালে যাবে, সন্ধ্যের আগেই ফিরে আসবে। মাঝখানে মাত্র 2টো রাত। সেদিনের পর যখন লোকটি আর আসেননি, মনে হয় কোনো দিন হয়তো আর আসবেন না। কুসুম অবশ্য নিশ্চিন্ত হতে পারেনি। একটা আশঙ্কা মনে রয়েই গেছে। 2টো রাত নির্বিঘ্নে কেটে যেতেই কুসুম বেশ খুশি। ভোর হতেই বিছানা ছেড়ে মেমারিতে যাবার জন্য প্রস্তুত হতে। আলমারি থেকে কলমটা বের করে যেই ভ্যানিটি ব্যাগে ঢুকিয়েছে, তখনই কলিং বেলের শব্দ শুনে কুসুমের বুকটা থক করে কেঁপে উঠল। সেই লোকটা আবার এসে হাজির হয়নি তো? কুসুম ঘর থেকে বেরিয়ে সদর দরজার দিকে তাকালো। ওখানে দাঁড়িয়ে আছে সাহেব বেশি এক ভদ্রলোক। কুসুম নিশিকান্তবাবুকে ডেকে বলল, বাবা, দেখো তো কে এসেছে। নিশিকান্তবাবু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। কাকে চাই জিজ্ঞেস করতে আগন্তুক বললেন, আমি এসেছি আপনার কাছে। আমি জানতে পেরেছি আমার হারানো পেন আপনার মেয়ে কুসুমের কাছে আছে। আপনি ওকে বলুন আমার পেনটা দিয়ে দিতে। আপনাকে কে জানিয়েছে আপনার হারানো কলমের সংবাদ? যার কাছ থেকে আপনি এই সংবাদ শুনেছেন তার কাছেই চলে যান, সেই আপনাকে কলমটা ফিরিয়ে দিতে পারবে। মুচকি হেসে আগন্তুক বললেন, আপনি মিথ্যে কথা বলে আমাকে ধোঁকা দিতে পারবেন না। আমি জানি এই মুহূর্তে কলমটা কোথায় আছে।
কুসুম যাচ্ছিল মেমারিতে, কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি বলেই ও আর যেতে পারেনি। ওখানে ও যদি কলমটা রেখেও আসতো, আমি ঠিক উদ্ধার করে নিয়ে আসতাম। নিশিকান্তবাবু কেমন ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইলেন আগন্তুকের দিকে। যে মানুষটা সব গোপন সংবাদের সন্ধান পেয়ে যায়, তাকে মিথ্যে কথা বলে কোনো আর লাভ নেই। আগন্তুক বললেন, আপনি সঠিক সিদ্ধান্তেই পৌঁছেছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন আমার চোখ দুটোকে ফাঁকি দেবার সাধ্য আপনার নেই কোনোভাবে। এবার বলুন তো, কলমটা কুসুমের কাছে আছে কিনা? না বলতে পারেননি নিশিকান্তবাবু। পরোক্ষ স্বীকারোক্তি আদায় করে নিতে পেরে আগন্তুক খুশি হয়ে বললেন, ও বাহ, কুসুমকে বলুন আমাকে কলমটা ফিরিয়ে দিতে। নিশিকান্তবাবু কুসুমকে ডাকতে ঘরে ঢুকলেন। কুসুম বুঝতে পেরেছে কেন উনি ডাকতে এসেছেন। কুসুম বলল, দাদুর দেয়া উপহার আমি কিছুতেই কাউকে দিতে পারবো না। অন্যের জিনিস নিজের কাছে রাখতে নেই, ফিরিয়ে দিয়ে আয় মা। নিজের ইচ্ছার বিরুদ্ধে যেতে বাধ্য হলো কুসুম। কলমটা ওর কাছেই আছে। এই সংবাদ যখন পেয়ে গেছেন ওই আগন্তুক, ফেরত না নিয়ে কিছুতেই এখান থেকে যেতে চাইবেন না। কুসুমকে সঙ্গে নিয়ে নিশিকান্তবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। সদর দরজার সামনে কাউকে দেখতে না পেয়ে দুজনেই অবাক হয়ে গেল। তবে কি উনি চলে গেছেন? দরজা পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন নিশিকান্তবাবু। এদিক ওদিক খুঁজলেন, কোথাও তিনি নেই। কলমটা না নিয়ে চলে গেছেন বিশ্বাস করতে পারছিলেন না নিশিকান্তবাবু। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নিশিকান্তবাবু কুসুমের কাছে ফিরে এসে বললেন, তোর কাছ থেকে ছিনিয়ে নিতে হয়তো ওর মন চাইনি, তাই চলে গেছেন। এবার তুই আসল মালিকের কাছ থেকে উপহার পেয়েছিস মনে কর। কুসুম আলমারি খুলে কলমটা রেখে দিল। এবার নিশ্চিন্ত, কেউ এসে বলবে না আমাকে আমার জিনিস ফিরিয়ে দিতে। সেদিন রাতে আচমকা ঘুম ভেঙে যেতেই ঘরের মধ্যে সে আগন্তুককে দেখতে পেল কুসুম। ওর পড়ার টেবিলে বসে আপন মনে কি যেন লিখছেন, হাতে সেই কলমটা। আলমারি না খুলে বের করলেন কিভাবে? আর ঘরে ঢুকতেই বা দিল কে? দরজায় খিল লাগানো তো। কুসুম ভয় পেয়ে চিৎকার করে উঠল, আহ! চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে এলেন নিশিকান্তবাবু। কি হয়েছে কুসুম, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? ওই দেখো, সেই লোকটা ওখানে বসে আছেন। নিশিকান্তবাবু কাউকেই দেখতে না পেয়ে বললেন, তুই ভুল দেখেছিস মা, ওখানে কেউ নেই। এখনো বসে আছেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাবা। আর তুমি দেখতে পাচ্ছ না? নিশিকান্তবাবু বুঝতে পারলেন কুসুম এক ঘোরের মধ্যে রয়েছে, তাই ওর চোখের সামনে ভাসছে ওই লোকটির ছায়া। কুসুমের ঘোর কাটানোর জন্য নিশিকান্তবাবু ধমকে দিলেন, কিসব আবল তাবল বকছিস তুই? ওখানে কেউ নেই, তুই উঠে গিয়ে ওকে ধরতে পারিস কিনা দেখ। কুসুম সত্যি সত্যি উঠে গেল ওকে ধরতে। একেবারে কাছাকাছি যেতেই লোকটা অদৃশ্য হয়ে গেলেন। কুসুম বলল, আমি কাকে ধরবো বাবা? এখানে তো কেউই নেই। আমি তোকে আগেই বলেছি তুই ভুল দেখেছিস। কুসুমের নজর গেল টেবিলের ওপর। কয়েকটি সাদা পাতার টুকরো, কালো কালো অক্ষরে কী সব লেখা। কুসুম হাতে তুলে নিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু এতই হিজিবিজি লেখা যেটা পড়া অসম্ভব। কুসুম বলল, আমি তোমাকে ভুল বলিনি বাবা। এই দেখো, লোকটা যে এসেছিলেন তার প্রমাণ। নিশিকান্তবাবু টুকরো কাগজগুলির ওপর চোখ বোলাতে লাগলেন। হিজিবিজি লেখার আড়ালে লেখকের কোন বক্তব্য আত্মগোপন করে আছে কিছুতেই বুঝতে পারছেন না। তবে কি উনি যে এসেছিলেন তার প্রমাণ রেখে যাওয়ার জন্যই শুধু হিজিবিজি কেটেছেন? হঠাৎ এক অট্টহাসিতে ঘরের চারদিক কেঁপে উঠল। তিনি এখনো এই ঘরে আছেন। নিশিকান্তবাবু দিশাহীন হয়ে সারা ঘর খুঁজতে শুরু করলেন। কোথায় তিনি? ওভাবে হেসে উঠলেনই বা কেন? অদৃশ্য আগন্তুক বললেন, আমি আপনাকে বলেছিলাম কাউকে না জানিয়ে ঘরে ঢুকবো। আমি কথা রেখেছি। আপনি আমার হাসি শুনে খুবই ভয় পেয়েছেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করব না।
আমি কারো ক্ষতি করি না। আই এম আ গুড পারসন। আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখা দিতে চাই না, দ্যাটস অল। দেখা দেবারও কোনো প্রয়োজন নেই। আমি আলমারি থেকে আমার পেনটা বের করে নিয়েছি, অবশ্য আবার রেখেও দিয়েছি। কুসুম কলমটাকে যথাযোগ্য মর্যাদা দিতে পারছে, তাই নিয়ে যাবার ইচ্ছা আমি ত্যাগ করেছি। আর কলম নিয়েই বা আমি কি করব? আমি লিখতে পারি না। লিখতে চেষ্টা করেছি, কিন্তু জাস্ট স্ক্রিবল হয়েছে। এবার আমি চলে যাচ্ছি, আর কোনো দিন এ বাড়িতে আসবো না। উনি চলে গেলেন। কুসুম তাড়াতাড়ি আলমারি খুলল, কলমটা সত্যি রেখে গেছেন কিনা দেখতে চাই কুসুম। যে কলমের জন্য উনি কয়েকবার এ বাড়িতে এসেছেন, তার মায়া ত্যাগ করা কি এতই সহজ? কুসুম কলমটা যেখানে রেখেছিল সেখানেই রয়েছে, কিন্তু কলমের গায়ে জড়ানো রয়েছে একটি কাগজ, হয়তো তার লেখা চিঠি। কুসুম তাড়াতাড়ি জড়ানো কাগজটা বের করে নিয়ে পড়তে শুরু করলো। বেনিপুকুর রোডের এই বাড়িতে আমি যখন ছিলাম, তখন আমার একমাত্র মেয়েটার বিয়ে হয়েছিল। এই বাড়ি থেকেই আমি প্রেসিডেন্সি জেনারেল হসপিটালে ভর্তি হই। মেয়ের বিয়ের 1 মাস 22 দিন পর আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই। কিন্তু এই বাড়ির স্মৃতি আমি ভুলতে পারিনি। তারপর হঠাৎ আমার মনে পড়ে গিয়েছিল পেন্টার কথা। আমি বারে বারে এখানে আসবো, কিন্তু কারোর সঙ্গেই দেখা করব না। ইতি। চিঠির শেষে কোনো নাম লেখা না থাকলেও কুসুম বুঝতে পেরেছে এই চিঠি কার লেখা। তার হাতে স্পর্শ পাওয়া কলমটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো কুসুম। এমন সৌভাগ্য কজনের হয়? নিশিকান্তবাবুর হাতে চিঠিটা দিয়ে কুসুম বলল, পড়ে দেখো, আমাদের ঘরে কে এসেছিলেন এবার নিশ্চয়ই বুঝতে পারছো। নিশিকান্তবাবু বুঝতে পারেননি। কুসুম তখন নামটা উচ্চারণ করতেই উনি অবাক হয়ে গেলেন। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।